আমি শান্তিনিকেতনে এমএ পড়তে গিয়ে উপাচার্য হিসেবে পেয়েছিলাম প্রবোধ বাগচি মশাইকে। সার্টিফিকেট নিতে গিয়ে পেলুম আব্বুর পরম প্রিয় আর শ্রদ্ধেয় সত্যেন বসাই মশাইকে। উনি তখন থাকতেন আওয়াগড়ের রাজবাড়িতে। একদিন সকালে গিয়ে প্রণাম করে পরিচয় দিলাম। এমএর সার্টিফিকেট সত্যেন বোস মশাই সই করে দিলেন। আমি যে সমাবর্তনে পিএইচডির সনদ নিই, সেবারই দেশিকোত্তম সম্মাননা নেবার জন্য সত্যজিৎ রায় মঞ্চে উপবিষ্ট ছিলেন। আমার নাম ঘোষণা হলে উনি একবার আমার দিকে তাকিয়ে দেখেছিলেন। এর আগে তাকে দেখেছি ঋত্বিক ঘটকের মৃত্যুর পরে মৃণাল সেনের বাসায় ঋত্বিকের বন্ধু স্বজনের সমাবেশে। সবার প্রথম গানটি গাইবার কথা ছিল গীতা ঘটকের। তার আসবার দেরি দেখে আমার বন্ধু নৃপেন বন্দ্যোপাধ্যায় যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে গানটি আমাকে গেয়ে দেবার অনুরোধ করলেন। সত্যজিৎ রায় গানের শেষ দিকে সভায় প্রবেশ করে গায়কের দিকে চেয়ে রইলেন। এর সঙ্গে আমার কখনোই কথা হয়নি। একবার ওর রবীন্দ্রসঙ্গীত নিয়ে ভাববার কথা, প্রবন্ধটি রইল তাহার বাণী রইল ভরা সংকলনে ছাপবার অনুমতি চেয়ে চিঠি দিলে 1 লাইনের অনুমতিপত্র পেয়েছিলাম। মৃণাল সেনের সঙ্গে একবার মুক্তিযুদ্ধের সময় ওপারে একটা মানববন্ধনে দাঁড়িয়েছিলাম। 2 বার দেখা হলেও কথা হয়নি যতদূর মনে হয়। আমার বান্ধবী বেলা আর তার স্বামী নৃপেন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঋত্বিক ঘটক, মৃণাল সেন সবারই বন্ধুত্ব ছিল। শান্তিনিকেতন বা ঢাকা থেকে কলকাতা এসে আমি বেলাদের কাছেই উঠতাম। ওরা আমাকে নানা কাজে সহায়তা করত। তেমনি ওদের কন্যা তুতুনও সে সময় আমার খুব ভক্ত ছিল। তুতুন শ্রী সদনে থেকে ফিজিক্স বিভাগে পড়ত। ওর বিএসসি পরীক্ষার সময় আমার সঙ্গে দেখা হতেই বলল, সঞ্জিদা মাসি, তুমি আমাকে নিয়ে যাও, আমার জ্বর হয়েছে, একটুও ভালো লাগছে না। বললাম, আমার সঙ্গে তোকে ছাড়বে কেন? বলে, তুমি সুধাদিকে বলো। সুধাদিকে বললে? সুধাদি বললেন, তুমি ওদের দায়িত্বে যে শিক্ষক আছে তার সাথে কথা বলো। ফোন করলাম তাকে। ততদিনে শান্তিনিকেতনে সবাই আমায় চিনে ফেলেছে। পরিচয় পেয়েই বললেন, আপনি নিয়ে যাবেন? তা আর কি কথা। নিয়ে গেলাম। মেয়ে তো শুয়ে থাকে, জ্বরের লক্ষণও বুঝি না কিছু। বড় ডাক্তারবাবু শচীন মুখোপাধ্যায়কে খবর দিলাম। উনি রবীন্দ্রনাথের আমল থেকে এখানে আছেন। বিদ্যাভবনে পড়বার সময় আমারও চিকিৎসা করেছেন। বিজ্ঞজন। রক্ত পরীক্ষা করে বেরোল টাইফয়েড। ওর বাবা মাকে খবর দিতে বললেন ডাক্তারবাবু। লিখিত পরীক্ষা টরীক্ষা শেষ করে একটা প্র্যাকটিক্যাল বাকি তখনও। রতনকুটি থেকে শান্তিনিকেতনের বাইরে ফোন করবার হ্যাপা অনেক। শেষে মোহরদির স্বামী বীরেন্দাকে ফোন করলাম, কি করব। বীরেন্দা ফোনে ওদেরকে ডেকে দিলেন আর বললেন, এ বিল আমার অ্যাকাউন্ট থেকে শোধ হবে। বেলা তখনই ওর ছোট দেবরকে নিয়ে ট্যাক্সি ধরে কলকাতা থেকে রওনা হলো। বেলা নৃপেন অনেকদিন শান্তিনিকেতনে থেকেছে। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে বুঝল মেয়েকে নিয়ে যেতেই হবে। দেবর বাচ্চুর আবার পরদিনই আপিস যাওয়া জরুরি। কাজেই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তুতুনকে আমার কাছে রেখেই বেলারা কলকাতা চলে গেল। অধ্যাপক বিনয় কর্মকার তখন বিভাগীয় প্রধান ছিলেন। তার সঙ্গে ব্যবস্থা হলো তুতুনের হরলিক্স, কমলা, গরম জল, ওষুধ বিশুধ নিয়ে আমিও পরীক্ষার হলে বসে নিজের কাজ করব আর ওকে দরকার মতন ওষুধ আর ফলটল খাওয়াবো। পরীক্ষা হলে বেলা এসে মেয়েকে কলকাতা নিয়ে গেল। বীরেন বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান ছিলেন। আমাকে কতভাবে যে সাহায্য করেছেন সে কি বলবো। সাপ্তাহিক ছুটির আগে আমার দরকারি বই ওভারনাইট ইস্যু করে দিতেন। পুরনো ল্যাঙ্গুয়েজ পত্রিকার বাধাই করা কপি থেকে আমাকে প্রবন্ধ ফটোকপি করে দিয়েছেন। গ্রীষ্মের ছুটিতে মুহুর্দি কোথাও বাইরে গেছেন। গাছের আম নষ্ট হয়ে যাচ্ছে, কে খাবে? বীরেন্দা খবর দিতেন, এসো দুপুরবেলা আমার সঙ্গে খাবে। হালকা রান্না আমার জন্য উপযোগী। তারপরে আম। বাইরের খাবার আনিয়ে খেয়ে আমার পেটের দশা খুব ভালো থাকত না। রেগে যেতেন বীরেন্দা, আম খেতে পারো না, এ আবার কি রকম। খাবার পরে দোতলার ঘরে উঠে যাচ্ছেন, বলেন, আমি ঘুমাবো না, 5 মিনিট চোখ বুজে থাকবো, শুধু তুমি এই ইজি চেয়ারটায় বসো। তারপর 8 মিনিট পার না হতেই ভোঁস করে নাক ডাকছেন। হাসি পায়, চুপ করে থাকি। খানিক বাদে জেগে উঠে বললেন, চলো তোমাকে একটা জিনিস দেখাই।
দোতলার এক জায়গাতে বাড়িটার মধ্যে কোনো ফাঁক রয়েছে দেখিয়ে বললেন, এদিকটা আমাদের, ওদিকটা গোড়াদের, বুঝলে? সবাই দেখতে পায় একটা বাড়ি, কিন্তু দুটো বাড়ির মধ্যে একটা ছেদ রয়েছে এইখানেতে। একদিন বীরেন্দা আর মোহরদির ঝগড়া দেখেছিলাম। ঘটনা এই, মোহরদির ভাই পানুর খারাপ ছেলে বলে বদনাম ছিল, তবে সে টেলিভিশনের কাজ জানত খুব ভালো। ওকে ডেকে বীরেন্দা টিভি সারিয়েছিলেন। বেরিয়ে যাবার পর সঙ্গীত ভবন ফেরত মোহরদির সামনে পড়ে গেল। কে ডেকেছিল ওকে? আমি। আমার বাড়িতেও ঢুকেছে কেন? ইত্যাদির এক পর্যায়ে আমি বাসায় ঢুকেছি। দেখি বীরেন্দা তখন সিঁড়ি দিয়ে দাপিয়ে বলছেন, তুমি আমার বউ, বউ না? হ্যাঁ, তুমি আমার বউ। আমার তো হাসি পেয়ে গেল। তারপর বীরেন্দা উপরে উঠে যেতেই ঝগড়া শেষ। মোহরদি নালিশ করলেন, দেখো তো, পানুকে বাসায় ডাকতে মানা করেছে, আর ও কেবলই ডাকবে। মোহরদিও আমাকে বেশ কয়েকবার খাইয়েছেন। একবার তো গুরুপল্লীর বাসাতে থাকতে এমন চমৎকার লুচি খাইয়েছিলেন যে স্বাদ এখনো মুখে লেগে আছে। মাঝখানে সাধু বাবার বাড়ি যাবার এমন নেশা ধরেছিল যে আমাদের দিকে মনই ছিল না তার। মোহরদি যেবার পদ্মশ্রী পেলেন, সেবার আমি রতনকুঠি থেকে হ্যামিল্টনিয়া ফুল তুলে তাকে উপহার দিয়েছিলাম। বলেছিলেন, তোমার ফুলটা অন্যরকম। সবাই এনেছিল গোলাপ। একবার লিনু আর আমি গান রেকর্ড করব বলে শান্তিনিকেতনে গেলাম। লিনুর গানের ট্রেনার হবেন মোহরদি, আর আমার বাচ্চুদি ঠিক করে গিয়েছিলাম। দুপুরে মোহরদির ওখানে খেলাম। রাতে থাকলাম বিনয় ভবন থেকে অবসর নেওয়া শুভাংশুবাবুর বাড়িতে। বাঁকুড়ার বড় বড় 2 ঘোড়া লাগানো বাড়ি রতনপল্লীতে। খাওয়াও সেখানে। আমি সন্ধ্যার দিকে বাচ্চুদিকে গানগুলো শুনিয়ে নিলাম। এটি কলকাতায় করা প্রথম রেকর্ড। আবার আসি ফিরে, কেবল ক্যাসেট হয়েছিল। পরে কলকাতা থেকে করুণাধারায় এসো আর ছুটির বাঁশি বাজলো নামে 2 সিডি বেরিয়েছিল। দ্বিতীয় রেকর্ডটিতে মোহরদির কথা মতো বাদ্যযন্ত্র পরিচালনার ভার দিয়েছিলাম সমীর শীলকে। রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ লিখবার সময় ওয়াজলওয়ার ওস্তাদজির কাছ থেকে প্রভূত সাহায্য পেয়েছিলাম আমি। কলকাতায় এক সম্মেলনে গাইতে এসে হঠাৎ গীতবিতান প্রতিষ্ঠানের গীতা সেনের এক গান শুনে চমকে উঠেছিলাম। গানের মুখে ফিরবার সময় একটি পদের 3 বার উচ্চারণ আর গানের একটি পদবন্ধ শুনে আরেক গানের সঙ্গে মিল লক্ষ্য করলাম। যে গানটি শুনলাম সেটি মনে যে আশা লয়ে এসেছি, আর মনে কি দ্বিধা রেখে গেলে চলে গানটির সঙ্গে ওটির মিল। 10 নম্বর স্বরবিতানে গানটি পেলাম। রাগের নাম দেখি মেঘাবলী। ওস্তাদজির বাসায় গিয়ে জিজ্ঞাসা করলাম রাগটির পরিচয়। উনি বিস্মিত হয়ে বললেন, এ রাগের নাম তো শুনিনি। পরে আমার গাওয়া গান শুনে বললেন, এ তো ইমানি বেলাওয়াল, একে বেলাওয়ালিও বলে। বোঝা গেল মুদ্রণ বিভ্রাটে স্বরলিপিতে বেলাওয়ালি হয়ে গেছে মেঘাবলী। এখনও সেই বিভ্রাট বহাল আছে, কোনো সংশোধনের সম্ভাবনা নেই। বিশ্বভারতীর আরেকজন গুণী ওস্তাদ ছিলেন ধ্রুবতারা যোশী। অবসর নেবার পর উনি পূর্বপল্লীর একটি বাড়িতে বাস করতেন। তার কাছেও মাঝে মাঝে যেতাম আমি। কলেজের ঘনিষ্ঠ পরিচিত বারিন মজুমদারের কথা আমাকে জিজ্ঞাসা করতেন। ঢাকায় এলে তার প্রিয় ছাত্রী শামীমার বাসাতে দেখা করতে গিয়েছিলাম। অত্যন্ত স্নেহপ্রবণ মানুষ ছিলেন। প্রথম যখন শান্তিনিকেতনে পড়তে যাই, তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এসেছিলেন সমাবর্তন উপলক্ষে। সব বিদেশি ছাত্রছাত্রীকে ডেকেছেন উত্তরায়ণের উদয়ন ভবনে। বৈঠকখানা ঘরটিতে ফরাশ পেতে বসবার ব্যবস্থা। অপেক্ষায় বসে আছে সবাই। প্রধানমন্ত্রী ঢুকলেন দ্রুত পদবিক্ষেপে। বসে তাকিয়ে নিয়ে দুমড়াতে দুমড়াতে সবার পরিচয় শুনে নিলেন। যা হোক, এবার তাঁর ভাষণের পালা। বিস্মিত হয়ে লক্ষ্য করলাম, যেদিকে যে দেশের শিক্ষার্থীরা বসেছিল সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে বলবার সময় সেই দিকে চেয়ে বলে গেলেন পরপর। ভুল হল না। বক্তব্যের মধ্যে জোর দিলেন এশিয়া ইজ ওয়ান বিষয়টির উপরে। রবীন্দ্রনাথও এই কথার সমর্থক ছিলেন, তা বললেন। বিশ্বভারতীর আচার্য হিসাবে প্রসঙ্গটির যৌক্তিকতা তুলে ধরলেন। এই পুরো সময়টা ধরে
পূর্বপল্লী নিবাসী কলকাতার প্রাক্তন এক ছাত্রী নেহরুর কয়েকটা পোর্ট্রেট এঁকে ফেললেন। এত চমৎকার আর নিখুঁত। পরে খোঁজ নিয়ে জানলাম উনি কেকাদের ক্লাসের চিত্রলেখা চৌধুরীর মা চিত্রনিভাদি। আমাদের সেগুন বাগানের জে.কে চৌধুরীর বাড়ির ফ্রেস্কো উনিই করেছিলেন। মহিলা অত্যন্ত রোগা, কিন্তু খুব সাবলীল। চিত্রলেখা বেশ নামি দামি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলকাতার। নেহরু আমাদের নিয়ে উদয়নের সামনে গিয়ে বেশ কিছু ছবি তুলেছিলেন। আমার অ্যালবামে সেই ফটো সেশনে 2-1টা ছবি ছিল। কিছুকাল পরে আবিষ্কার হলো নেহরুর সঙ্গে আমার যোগাযোগের প্রমাণ হিসেবে ছবিগুলো লোপাট হয়েছে। গোয়েন্দা দপ্তরের ফাইল পুষ্ট করবার সুবিধা হয়েছে হয়তো। 71 সালে শান্তিনিকেতনে গিয়ে বাচ্চুদিদের কত সাহায্য পেয়েছি। সে সময় আমার পুত্রের এক কীর্তির কথা বলি। তখন আমাদের সেই শরণার্থী অবস্থায় কি যে ঘাবড়ে গেছিলাম, সে কথা স্বাভাবিক অবস্থায় শুনলে এমন কিছুই মনে হবে না হয়তো। পুজোর পরে বাচ্চুদির সোনাঝুরি বাড়িতে গেছি। নাড়ু জাতীয় শক্ত কোনো মিষ্টির সাথে চামচও দিয়েছিলেন। চামচ দিয়ে তুলে মুখে পুরে সবাই খাচ্ছি। পার্থর দিকে তাকিয়ে দেখি চামচ দিয়ে খাবার কাটতে গিয়ে পুরোটা বাঁকিয়ে ফেলেছে। আমি তো উদ্বেগে ভয়ে ঘেমে উঠছি। বাচ্চুদি গিয়েছিলেন ভেতরের দিকে, ফিরে আসছেন শব্দ পাচ্ছি। পার্থ চট করে চামচটা মুখের ভিতর পুরে দিল উনি ঢুকবার আগেই। দম বন্ধ করে অপেক্ষা করছি। সে দিব্যি সোজা চামচখানা মুখ থেকে বের করে আবার রেখে দিল। এও সম্ভব? রুচিরা তো ভুক ভুক করে হাসছে। আমার নিঃশ্বাস এবার স্বাভাবিক হয়ে গেল। বাচ্চুদি টের পেলেন না কিছুই। পণ্যের সঙ্গে অনেক সময় কোম্পানি থেকে বিক্রির সুবিধার জন্য এক্সট্রা লেখা এটা ওটা দেয়। সেই রকমের পলকা চামচ পড়েছিল পার্থর খাবারের প্লেটে। ও যে কী দক্ষতার সঙ্গে ম্যানেজ করল তা দেখে সত্যিই আমি হতবাক। বাচ্চুদির সঙ্গে গীতা ঘটকের দ্বৈতকণ্ঠের নিবিড় অমাতিমির হতে গানটা কি যে ভালো লেগেছিল। রীতা তখন সঙ্গীত ভবনে নৃত্য ও রবীন্দ্রসঙ্গীত শেখে। একদিন শ্রী সদনে ঢুকবার দরজায় হাত রেখে আত্মভোলাভাবে গান গাইছিলেন রীতার দিদি। নতুন বিয়ে হয়েছে, সিঁথিতে কপালে সিঁদুরের রঙে উজ্জ্বল মুখখানা। এই তাকে প্রথম দেখা। 55 সালের মার্চ মাসে বিদ্যাভবন আপিসের ছাদে 53 সালের মার্চের সাহিত্য মেলার স্মারক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। প্রবোধ সেন কাকাবাবু ছিলেন সভাপ্রধান। তিনি আমাকে আমাদের দেশের সাহিত্য জগতের কথা বলতে বললেন। হঠাৎ প্রস্তাবে আমি থতমত খেয়ে তেমন কিছুই বলতে পারলাম না। তিনি তখন বাচ্চুদিকে গাইতে বললে বাচ্চুদি গীতা ঘটককে নিয়ে গানটি শুরু করলেন। নিবিড় অমাতিমির হতে বাহিরে হল জোয়ার স্রোতে, শুক্ল রাতের চাঁদের তরণী, ভরিল ভরা অরূপ ফুলে, সাজালো ডালা অমরা কোলে, আলোর মালা চামেলি বরণী। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছিল সেদিন, সুরে বাণীতে বিমোহিত সবাই। পরে একবার কাকাবাবুর অনুরোধে তিনি গাইলেন, অসীম ধন তো আছে তোমার। যখন গাইলেন, নিতে চাও তো আমার হাতে কণায় কণায় বেঁটে, মনে হলো প্রতিটি কণা যেন আলাদা আলাদা দেখতে পেলাম স্পষ্ট। এমনই ভাবের প্রকাশ ছিল বাচ্চুদির গানে। এমন গান এমন করে গাওয়া আর কখনো শুনিনি কারো কণ্ঠে। আমাদের আমন্ত্রণে শৈলজাদা, বাচ্চুদি, মোহরদি ঢাকাতে এসে গানের ক্লাস নিয়েছেন। এসব ক্লাসে শিখবার জন্য সকলের ঢালাও প্রবেশাধিকার ছিল। প্রথমবার বাচ্চুদি শৈলজাদার সঙ্গেই এসেছিলেন। অমিয়দাও অনুষ্ঠানের আগে কিছু বলেছিলেন। শৈলজাদা বলতেন, যেসব গানে মধ্যম থেকে কোমল গান্ধারে মেড়ে নামতে হয় সেসব গান বাচ্চুর কণ্ঠেই সবচেয়ে ভালো ফোটে। যেমন আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপখানি। কিডনির সমস্যা হয়ে বাচ্চুদিকে নিয়মিত ডায়ালিসিস নিতে হবে শুনে আমরা ভীষণ পীড়িত হয়েছিলাম। ঢাকাতে রবীন্দ্রনাথের শ্রাবণগাথা করা হয়েছিল অসংখ্য গানের শিল্পী একত্র হয়ে। ছোটলু, হায়াত, নূর, যুবরাজ এদের দিয়ে নাট্যাংশ অভিনয় করানো হয়েছিল জাদুঘরের বড় মিলনায়তনে।
সংগৃহীত অর্থ বাচ্চাদের জন্য পাঠাতে পেরে মনে কিছু শান্তি হয়েছিল। শান্তিনিকেতনে গিয়ে দেখি বাচ্চুদির বাড়িতে একটি ঘরের অধিকাংশ জায়গা বোঝাই হয়ে আছে কাগজের কার্টুনে। ডায়ালিসিসের জন্য কিসব ওষুধ বিশুদ ইত্যাদি আনা হয়েছে। শরীরের ওই অবস্থাতেই আমাকে বাসায় খেতে ডাকলেন। একদিন গাড়িতে করে এসে চমৎকার বেগুনি পাড়ের একটা শাড়ি আমায় দিয়ে বললেন, তুমি পরো। কলকাতার যে ক্লিনিকে ছিলেন সেখানে তাঁকে দেখতে গিয়েছিলাম। আমাকে দেখে বললেন, আবার বাংলাদেশ যাব বলে পাশ ফিরে ঘুমিয়ে গেলেন। দুদিন বাদেই গ্রন্থন বিভাগের পরিচালক অশোক মুখোপাধ্যায় আমাকে ফোনে জানালেন বাচ্চুদি চলে গেছেন। সল্টলেকে আমি ছিলাম তখন। নীরবে বসে রইলাম গৃহলক্ষ্মী সন্ধ্যার আমি। সেই দিনই দুপুরের পরে আমার ঢাকায় ফিরবার ফ্লাইট।